আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। চ্যালেঞ্জটা হচ্ছে আজকে আমরা একটা ক্লাসে শিখবো বাংলা সৃজনশীলে অর্থাৎ বাংলা প্রথম পত্রে কিভাবে 70-এ 70 পেতে হয়। তোমাদের অনেকের কাছে এই ব্যাপারটা অকল্পনীয় মনে হতে পারে, কিন্তু আমি আজকে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আমি আজকের একটা ক্লাসে তোমাদেরকে শিখিয়ে দিব বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নে কিভাবে 70-এ 70 পেতে হয়। সো তোমরা ক্লাসের শুরুতেই একটু লিখে জানাও যে তোমরা কে কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করেছো, যাতে আমরা বুঝতে পারি আমাদের আজকের ক্লাসের পরিসরটা কত বড়। তোমরা তোমাদের পরিচয়টা দাও, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম ফারহান সাকিব, আমি 10 মিনিট স্কুলের একজন বাংলা ইনস্ট্রাক্টর। আজকে আমরা বাংলায় কিভাবে এইচএসসি তে খুব সহজে এ প্লাস পাওয়া যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব, কারণ বাংলায় একটা বড় অংশ অর্থাৎ টোটাল বাংলায় নম্বর থাকে 200, তার মধ্যে 70 নম্বরই থাকে সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন যে 7টা আমাদের লিখতে হয়, প্রত্যেকটা প্রশ্নে 10 করে মার্ক থাকে। আমরা এই 10-এর মধ্যে যদি 10 করে পেতে পারি তাহলে কিন্তু বুঝতেই পারছো খুব সহজেই বাংলা এ প্লাসটা পাওয়া সম্ভব। আমি একটু আমার গল্প দিয়ে আজকে ক্লাসটা শুরু করি, তাহলে তোমাদের কাছে ক্লাসটা মনে হয় এনজয়েবল মনে হবে। আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম 2015 সালে, তখন আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হতো 6টা এবং আমাদের এমসিকিউ ছিল 40 নম্বরের। এখন যেটা পরিবর্তিত হয়েছে, তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হয় 7টা এবং তোমাদের এমসিকিউ হচ্ছে 30 নম্বরের। তো আমাদের সময় আমি এমসিকিউ ভুল করেছিলাম 11টা, অর্থাৎ 40টার মধ্যে 11টা এমসিকিউ আমি ভুল করেছিলাম। দ্যাট মিনস 29টা মাত্র আমার এমসিকিউ হয়েছিল। এরপরে যদি আমি বাংলা প্রথম পত্রের সৃজনশীলে 10-এ 10 পাওয়া সম্ভব না হতো, তাহলে কিন্তু আমি কখনো 10-এ 10 পেতে পারতাম না। অনেকে জানতে চাইতে পারো যে ভাইয়া আপনি কিভাবে শিখলেন যে কিভাবে 10-এ 10 পেতে হয়। এইটাও কিন্তু একটা ইন্টারেস্টিং স্টোরি, আমি অনেকের সাথে শেয়ার করেছিলাম। যেহেতু আজকে ক্লাসে অনেকে আবার নতুন এসেছো, তাই বাকিদের সাথে একটু শেয়ার করি। আমি ছোটবেলায় পড়তাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যখন আমি পড়ি তখন মাত্র বাংলাদেশে সৃজনশীল প্রশ্নটা এসেছে, অর্থাৎ এসএসসি ব্যাচ 2010 তারা 2টা সাবজেক্ট সৃজনশীল হবে, এইভাবে তারা তাদের এসএসসি পরীক্ষাটা শুরু করে। তো একদম প্রথমে 2010 সালে যখন পরীক্ষা হয় এসএসসির, তখন 2টা সাবজেক্ট সৃজনশীল ছিল, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ধর্ম। পরবর্তীতে দফায় দফায় দুইটা করে সাবজেক্ট বাড়াতে হয়, সৃজনশীলে বাড়ানো হয়। তো আমাদের সময় পর্যন্ত গিয়ে এসএসসি তে গণিত ছাড়া মোটামুটি বাকি সবগুলো সাবজেক্টই সৃজনশীল ছিল। তার মানে বুঝতেই পারছো আমরা একদম সেই রকম একটা ফার্স্ট ব্যাচ যাদেরকে ক্লাস 7 থেকেই গণিত ছাড়া বাকি সব সাবজেক্ট সৃজনশীল পড়তে হয়েছে। তো এমন সময় আমাদের স্কুলে 3জন মাস্টার ট্রেনার ছিলেন। মাস্টার ট্রেনার কাদেরকে বলা হয়? যারা নিজেরাও শিক্ষক এবং যারা মূলত অন্যান্য শিক্ষকদেরকে বা অন্যান্য ট্রেনারদেরকে ট্রেন করেন। এই 3জন মাস্টার ট্রেনার পুরো বাংলাদেশের অন্যান্য শিক্ষকদেরকে শিখিয়েছেন যে সৃজনশীল প্রশ্ন কিভাবে করতে হয়, সৃজনশীল প্রশ্নে কিভাবে লিখলে নম্বর বেশি দিতে হয়, কিভাবে লিখলে নম্বর কাটতে হয়। এখন আমার ভীষণ সৌভাগ্য ছিল, আমি যখন এই স্কুলে পড়তাম আইডিয়া স্কুল অ্যান্ড কলেজে, তখন এই 3জন মাস্টার ট্রেনারের কাছ থেকে আমি একদম সরাসরি হ্যান্ডস অন শেখার সুযোগ পেয়েছি যে কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখলে 10-এ 10 পাওয়া যায়, এবং আমি পরবর্তীতে সেটাই অ্যাপ্লাই করেছিলাম। তোমরা বিশ্বাস করবা নাকি জানি না, আমি ক্লাস 6 থেকে যখন 7-এ উঠি তখন আমাদের স্কুলে অনেক কম নম্বর দিত। আমি এখন জানি না নম্বর আসলে এখন আগের মতোই কম দেওয়া হয় কিনা। আমাদের স্কুলে দেখা যেত যে পাশ করতে পারাটাই একটা কঠিন ব্যাপার। তো সেই জায়গায় আমি বাংলায় 92 নম্বর পেয়েছিলাম, অর্থাৎ সৃজনশীলে এত ভালো করেছিলাম যে ওভারঅল আমার নম্বর এসেছিল, ফাইনাল পরীক্ষার কথা বলছি, 92। তার মানে বুঝতেই পারছো এই যে সৃজনশীলের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু আইডিয়াল স্কুলের মতো একটা স্কুল যেখানে নম্বর আমাদেরকে অনেক কম দেওয়া হতো, সেখানেও খুব অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল। এবং পরবর্তীতে বোর্ডে আমি এসএসসি তে ঢাকা বোর্ডে 38তম হয়েছিলাম। বুঝতেই পারছো এই যে সৃজনশীল লেখার প্যাটার্নটা, এই লেখার প্যাটার্নের ফলেই কিন্তু এই রেজাল্টটা আমি অ্যাচিভ করতে পেরেছি। ওকে, অলরাইট। সো আমার পরিচয় তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমাদের কলেজের পরিচয়গুলো আমরা কমেন্ট সেকশনে পেয়ে গেছি। এখন আমরা সৃজনশীল নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিব। আর তার পাশাপাশি তোমাদের যে প্রশ্নগুলো আমি ক্লাস ডিসকাশনে দেখতে পাচ্ছি, যেমন প্রিয়ন্তী, নাসরিন, সামিয়া, নীরব আহমেদ, স্নাতা, সুমাইয়া, রুমানা, সবার প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিব যখন তোমরা প্রশ্ন করবে। অলরাইট, চলো তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দেই। আমরা একদম শুরুতেই দেখবো আমরা 10 মিনিট স্কুলে বাংলা পড়াই কারা কারা। 10 মিনিট স্কুলে বাংলা পড়াই হচ্ছে তোমাদের পরিচিত ফারসিন ভাইয়া সহ আমি। আমার নাম হচ্ছে ফারহান সাকিব, আগেই বলেছি আমরা দুইজনই মূলত 10 মিনিট স্কুলে বাংলা পড়াই। তো তার পাশাপাশি সামনে কিন্তু নতুন আরো 1-2জন স্পেশাল বাংলা ইনস্ট্রাক্টর আনার আমাদের পরিকল্পনা আছে। সেই পরিকল্পনায় আমরা সামনে আগাচ্ছি। কথা হয়ে গেছে, ক্লাসে দেখা হবে সামনে নতুন নতুন ইনস্ট্রাক্টরদের সাথে। সো আমাকে আর ফারসিন ভাইকে তো তোমরা অলরেডি চিনো।
এখন আমরা যদি একটু দেখি যে 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচে আমি একটু ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের কোর্সে কিভাবে ভর্তি হওয়া যায়, পরবর্তীতে আমরা তোমাদেরকে এই যে এইখান থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে পুরো আলাপটা শুরু করে দিব। ওকে, চলো ফার্স্টে আমি একটু দেখিয়ে আসি যে আমাদের 10 মিনিট স্কুলের যে কোর্স রয়েছে, কোর্সে আসলে কিভাবে ভর্তি হতে হয়। লেটস সি। তুমি মনে করো 10 মিনিট স্কুলের তুমি যে কোনো একটা ব্রাউজার খুলে ফার্স্টে এখানে লিখবা 10ms.com। কি লিখবা? 10ms, ঠিক আছে? 10ms বা 10ms লিখলেও হবে। 10ms মানে হচ্ছে 10 মিনিট স্কুল। 10ms লিখলে এই যে এইটা চলে আসলো, ঠিক আছে? 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা চলে আসলো। ওয়েবসাইটে ক্লিক করি, দেখি। ওয়েবসাইটে ক্লিক করলে দেখো এই যে আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে। এখন তুমি করবা কি, তুমি হচ্ছে এইখানে ক্লিক করবা, ক্লাস 6 to 12 এ ক্লিক করার পর এইচএসসি তে ক্লিক করবা, যেহেতু তুমি এইচএসসি স্টুডেন্ট। তারপরে তুমি এই যে এখানে তোমার যতগুলো ব্যাচ রয়েছে সেগুলোতে যাবা। আজকে আমরা যেহেতু বাংলার কথা বলছি, তুমি যদি এইচএসসি ব্যাচ 25 এর হয়ে থাকো তাহলে এই কোর্সটা তোমার জন্য। আর তুমি যদি হচ্ছে এইচএসসি 26 এর হয়ে থাকো তাহলে তুমি এই কোর্সটাতে ভর্তি হতে পারো। এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা, ইংরেজি ও তথ্য প্রযুক্তি, এখানে ভর্তি হতে পারো। অথবা তুমি চাইলে শুধু বাংলায়ও ভর্তি হতে পারো। এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা, বিস্তারিত দেখোতে আমি ক্লিক করলাম। বিস্তারিত দেখোতে ক্লিক করার পরে আমি হচ্ছে কোর্সটি কিনুনে ক্লিক করব। তারপরে তুমি কিভাবে কিনতে চাও, সাথে কি প্রিন্টেড লেকচার শিট চাও নাকি চাও না, সকল অপশন কিন্তু তোমার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। এইভাবে খুব সহজে তোমরা আমাদের কোর্সে এনরোল করতে পারো। এবং আজকের এই ফ্রি লাইভ ক্লাসটাতে যারা যারা আমাদের সাথে আছো অলরেডি পেইড ব্যাচ স্টুডেন্ট, তারা একটু কমেন্টে লিখে জানাতে পারো যে আমাদের ক্লাসগুলো আসলে কেমন হয়। চলো এইবার আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আমরা আজকে শিখবো যে আসলে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, বাংলা প্রথম পত্রের সৃজনশীলে কিভাবে 70-এ 70 পেতে হয়। সো ফার্স্ট জিনিস যেটা আমরা সবাই জানি, বাংলায় সৃজনশীল প্রশ্নে 4টা পার্ট থাকে। ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক, গ প্রয়োগমূলক এবং ঘ উচ্চতর দক্ষতামূলক। এবং 4টা প্রশ্নের পূর্ণমান আলাদা আলাদা করে থাকে। জ্ঞানমূলকে থাকে হচ্ছে 1, অনুধাবনমূলকে থাকে হচ্ছে 2, প্রয়োগমূলকে থাকে হচ্ছে 3 এবং উচ্চতর দক্ষতামূলকে থাকে হচ্ছে 4। এইভাবে 4টা করে কিন্তু নম্বর থাকে। বুঝতে পেরেছি? ওকে, সো এই 4 নম্বর থাকে, এইটা তো আমরা বুঝলাম। তাহলে টোটাল কত হলো? 1 2 3 4, টোটাল নম্বর হলো 10 নম্বর আমার টোটাল। আচ্ছা, তারপরে দেখি। এখন আমি খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিই এই চার্টটা। আগে কখনোই এভাবে এত সুন্দর চার্ট করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক সময় মুখে বলেছি, অনেক সময় বোর্ডে লিখে দেখিয়েছি। আজকে চিন্তা করলাম ওদেরকে এমন ভাবে ক্লাসে স্লাইডে সাজিয়ে দেই যাতে করে ওরা যদি, মানে আমার স্টুডেন্ট, তোমরা যদি ক্লাসের স্লাইডটা জাস্ট ডাউনলোড করো, যেখান থেকে তোমরা ক্লাস বুক করেছো 10 মিনিট স্কুলে, সেখান থেকে তোমরা ক্লাসের এই স্লাইডগুলো ডাউনলোড করতে পারবা। এইখান থেকে যদি ডাউনলোড করো তাহলে সবকিছু নোট করা আলাদা করে লাগবে না, এখান থেকেই পাবা। এখন আমরা একটু দেখি আমাদের 4টা প্রশ্ন, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপর হচ্ছে এইটা প্রয়োগমূলক হবে, সরি এটা প্রয়োগমূলক হবে, প্রয়োগমূলক, আর এইটা হবে হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। এটা হচ্ছে উচ্চতর দক্ষতা। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এখন দেখো জ্ঞানমূলক কতক্ষণে লিখতে হয়, কতটুকু লিখতে হয়, সবকিছু কিন্তু বলে দেওয়া আছে। জ্ঞানমূলকের নম্বর হচ্ছে 1, অনুধাবনমূলকের নম্বর হচ্ছে 2, প্রয়োগমূলকের নম্বর হচ্ছে 3 এবং উচ্চতর দক্ষতামূলকের নম্বর হচ্ছে 4। সবগুলো এখানে দেওয়া আছে। কয়টা প্যারায় উত্তর দেওয়া উচিত? আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নটা আছে এইটা আমাদের এক বাক্যে, অথবা তুমি হিসাবের সুবিধার্থে, আমাদের বলার সুবিধার্থে তুমি এক প্যারা এভাবেও কিন্তু মনে রাখতে পারো। এক প্যারায় উত্তর দিতে হয়। সময় কতটুকু দেওয়া উচিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সময় হচ্ছে 1 মিনিটের বেশি সময় ব্যয় করা উচিত না। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অপরিচিতা গল্পটি কে লিখেছেন, তোমার উত্তর দেওয়া উচিত অপরিচিতা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার এটা লেখার দরকার নাই যে বিশ্বের অন্যতম চমৎকার সাহিত্যিক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য ছোট গল্প, নাটক, সিনেমা, আসলে সিনেমা না, অনেক কিছু তিনি রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের জাতীয় সঙ্গীতেরও রচয়িতা। অনেক কিছু লেখার পরে তুমি লিখলা যে এর মধ্যে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে অপরিচিতাও একটি, অর্থাৎ অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমন করে লেখার দরকার নাই, জাস্ট লিখবা অপরিচিতা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ একটা বাক্যে, জাস্ট একটা সেন্টেন্সে তুমি 1 মিনিট সময়ের মধ্যে লিখে ফেলবা। জ্ঞানমূলকটা জাস্ট 1 মিনিট সময় নেবা, লিখে ফেলবা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে এবার বলে ফেলা ক্লিয়ার ভাইয়া। এতটুকু যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় তোমরা বলে ফেলো ভাইয়া ক্লিয়ার। জ্ঞানমূলক নিয়ে আর কখনো ভুল হবে না, কখনো আটকাবো না। একটা জিনিস তোমাদেরকে একটু ইম্পর্টেন্স দিয়ে বলি, তোমরা যখন এইচএসসি পরীক্ষায় 11টা প্রশ্ন পাবা তোমাদের প্রশ্নপত্রে, 11টা থেকে যে কোনো 7টা তোমাকে অ্যান্সার করতে হবে। এই 7টা অ্যান্সার করার ক্ষেত্রে
আমি সব সময় কোন প্রশ্নটাকে পিক করব, মানে এই প্রশ্নের উত্তর দিব নাকি, মানে আমার কাছে তো অপশন আছে 7টার মধ্যে থেকে আমি মানে 11টার মধ্যে থেকে যখন আমি 7টা অ্যান্সার করছি, দ্যাট মিন্স আমি কিন্তু চাইলেই 4টা বাদ দিতে পারছি। 8 9 10 11, হ্যাঁ 4টা প্রশ্ন আমি বাদ দিতে পারছি। আমি কোন 4টা বাদ দিতাম জানো? আমি যেই 4টা প্রশ্নের ক অথবা খ পারতাম না, যেই 4টা প্রশ্নের ক অথবা খ পারতাম না, জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো সরাসরি বই থেকে আসে, এই দুইটা প্রশ্ন একদম সরাসরি কোথা থেকে আসে, এই দুইটা প্রশ্ন একদম সরাসরি বই থেকে আসে, এই দুইটা প্রশ্নের উত্তর যদি আমি না পারতাম তাহলে ওই পুরো প্রশ্নটাই আমি স্কিপ করতাম। অর্থাৎ মনে করো 7 নম্বর সৃজনশীল, 7 নং সৃজনশীলের ক আমি পারি না, তাহলে আমি ওই প্রশ্নের উত্তরই করতাম না। আমি মনে করো খ পারি, গ পারি, ঘ পারি, কিন্তু 7এর যদি আমি ক না পারতাম তাহলে আমি ওই প্রশ্নের উত্তরই করতাম না। অপরদিকে মনে করো 8 নম্বর প্রশ্ন, যদি বিপদে পড়তাম আর কি, মনে করো 8 নম্বর প্রশ্ন, এটা আমি ক পারি, এটা আমি খ পারি, এটার গটা নিয়ে আমি একটু কনফিউজড, কিন্তু এটা আমি আবার ঘ পারি, তাহলে কিন্তু আমি এই প্রশ্নটা যদি অন্যান্য প্রশ্নগুলো না পারতাম তাহলে তখন আমি এখান থেকে অ্যান্সার করতাম। স্ট্র্যাটেজিটা ক্লিয়ার? কারণ তোমার গ আর ঘয়ে তোমার ক্রিয়েটিভিটির জায়গা আছে। প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলকে তুমি নিজে বানিয়ে কতটুকু নিজের ভাষায় লিখতে পারছো তার উপর তোমার নম্বর নির্ভর করে, কিন্তু ক আর খয়ে ক্রিয়েটিভিটির জায়গাটা কম, তোমাকে বইতে যেটা আছে সেটাই লিখতে হবে। বইয়ের বাইরে থেকে মনের মাধুরী মিশিয়ে তুমি যাই লেখো না কেন তোমাকে কিন্তু নম্বর পুরোপুরি দেওয়া হবে না। এই কথাটা আমরা সবসময় মাথায় রাখবো। আমরা 11টা থেকে কোন 7টা সৃজনশীল পিক করব, এইটা চয়েস করার সময় আমরা দেখবো যে কোন 7টা প্রশ্নের ক আর খ আমি পুরোপুরি পারি। ক্লিয়ার? ভেরি গুড। হ্যাঁ, ফারহানা নীলা বলেছে আমিও ওইভাবে লিখি, তার মানে ওয়াইজ পিপল থিঙ্ক অ্যালাইক, বুদ্ধিমান লোকরা একই রকম ভাবে চিন্তা করে। অলরাইট, তারপরে যদি একটু দেখি অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নের পূর্ণমান হচ্ছে 2 এবং এটা আমরা লিখবো 2 প্যারায়। তারপরে প্রয়োগমূলক পূর্ণমান হচ্ছে 3 এবং লিখবো 3 প্যারায়। উচ্চতর দক্ষতামূলক মান হচ্ছে 4, লিখবো আমরা 4 প্যারায়। টাইমটা এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, টাইমটা এখানে দিয়ে দেওয়া আছে। ক আমরা 1 মিনিট সর্বোচ্চ কতক্ষণ দেওয়া উচিত, এটা কিন্তু সর্বোচ্চ, এর বেশি সময় দিলে হবে না। 1 মিনিট আমরা সর্বোচ্চ দিতে পারবো ক এর জন্য, খ এর জন্য আমরা সর্বোচ্চ 3 মিনিট দিতে পারবো, গ এর জন্য আমরা সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট দিতে পারবো, আর ঘ এর জন্য সবচেয়ে বেশি সময় আমরা নিব, সেটাও কিন্তু 10 থেকে 11 মিনিটের বেশি না। এবং সবগুলো সৃজনশীল প্রশ্ন লেখার জন্য, মানে ক খ গ ঘ 4টা পার্ট লেখার জন্য সর্বোচ্চ আমি 20 থেকে 21 মিনিট সময় নিতে পারবো। এর চেয়ে বেশি টাইম স্পেন্ড যদি আমি করি তাহলে আমার 7টা সৃজনশীল প্রশ্ন লেখা শেষ হবে না। আমাদেরকে সৃজনশীল প্রশ্ন 7টা লেখার জন্য সময় দেওয়া হয় 2 ঘন্টা 30 মিনিট। দ্যাট মিন্স 2 ঘন্টা 30 মিনিট মানে কি, মানে হচ্ছে 2 ইন্টু 60 মিনিট, তার মানে কত হলো 120 মিনিট আর আরো 30 মিনিট, ঠিক আছে, টোটাল কতক্ষণ হলো, টোটাল 150 মিনিট সময় আমাদেরকে দেওয়া হলো। আমাদেরকে সব সময় সৃজনশীল লিখে শেষ করতে হবে। 7টা সৃজনশীল প্রশ্ন যদি আমরা প্রপারলি উত্তর করতে চাই, একদম শুরু থেকেই আমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। এই 7টা সৃজনশীল প্রশ্ন আমরা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে লিখে শেষ করার প্র্যাকটিস করতে হবে। 10 মিনিট হাতে রাখতে হবে অনেকগুলো কারণে। এক, তোমার বোর্ড পরীক্ষায় অনেকগুলো ওএমআর ফিল আপ করতে হয়। এই ওএমআর গুলো যদি তুমি ফিল আপ প্রপারলি না করো, তুমি যত ভালো রেজাল্টই দাও, পরীক্ষায় দাও, তোমার রেজাল্ট কিন্তু ইনভ্যালিড আসবে, ফেল আসবে, এমনকি অ্যাবসেন্ট পর্যন্ত আসতে পারে। তার মানে বুঝতে পারছো, পুরো সৃজনশীল লেখা যত গুরুত্বপূর্ণ না তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওএমআর গুলো, বৃত্ত ভরাট গুলো প্রপারলি করা, তোমার রোল এভাবে প্রপারলি ভরাট করা। এক গেল হচ্ছে ফার্স্ট পেজে ওএমআর ভরাট করা। তারপর হচ্ছে তুমি যখন এক্সট্রা পেজ নিবা, এক্সট্রা পেজ যখন নিবা তখন এক্সট্রা পেজের উপরে একটা কোড নাম্বার থাকবে। ওই কোড নাম্বারটাকে তোমার বোর্ড পরীক্ষার উপরে যে কভার পেজটা রয়েছে সেটার মধ্যে লিখতে হবে, লিখে আবারও ওএমআর ফিল আপ করতে হবে। গেল। এরপর হচ্ছে একটু পরে দেখবা হচ্ছে লাস্টের দিকে পরীক্ষার সেলাই করার জন্য লোক এসেছে, তখন তোমার সবগুলো খাতা এইভাবে ওলটপালট করে গোছাতে হবে। তারপরে সেলাই কিভাবে করে, একটা এরকম একটা এরকম এইখানে একটা ছোট্ট করে একটা ফুটো করা থাকে, এইটার মধ্যে সুতো ঢুকিয়ে, এটার মধ্যে সুতো ঢুকিয়ে এটা হচ্ছে এভাবে গিট্টু দিয়ে বাধাই করতে হয়। তার মানে কিন্তু আমরা স্কুলে বা কলেজে সাধারণত পিন আপ করি, খুবই সহজ, স্ট্যাপলার দিয়ে জাস্ট টাক 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 করে পিন করে দেই। কিন্তু এইখানে ঘটনা এত সহজ না। এইখানে তোমাকে ফার্স্টে তোমার যদি একটা মেইন খাতা হয়, একটা যদি হয় তোমার লুজ পেপার, এই সবগুলো লুজ পেপারের মধ্যে যে ছিদ্রগুলো আছে সেগুলো সবগুলো বরাবর বসাতে হবে, সুতাটা ঝুকাতে হবে, তারপরে টাইট করে গিট্টু দিতে হবে। গিট্টু যদি খুলে যায় তাহলে কিন্তু তোমার লুজ পেপার যদি হারিয়ে যায়
তুমি কিন্তু ওটা নাম্বার পাবা না, বুঝতে পেরেছো? সো এত কিছু করার জন্য আমরা হাতে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট সময় যদি তুমি এক্সট্রা হাতে না রাখো, দেখবা যে পরীক্ষা ভালো হচ্ছে না। ও একটা জিনিস তো বলতে ভুলে গেছি, অ্যাটেন্ডেন্স শিট আসে একটা, প্রত্যেকটা পরীক্ষায় একটা অ্যাটেন্ডেন্স শিট সবাইকে দেওয়া হয়। ওই অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে তোমার নাম লিখতে হবে, রোল নম্বর দিতে হবে, পরীক্ষার নাম কি, পরীক্ষার বিষয় কোড কি, তারিখ কি, এবং একটা স্বাক্ষর দিতে হবে। বুঝতেই পারছো, এই 10 মিনিট সময় আসলে তোমাকে দেওয়ার জন্যই দেওয়া হচ্ছে, এটা তুমি ইউটিলাইজ করতে পারবা না। এই 10 মিনিট সময় তোমার এক্সট্রা কাজ করতে করতেই চলে যাবে। বুঝতে পেরেছি আমরা? ওকে, হাতের লেখা সুন্দর করার কথা বলবো, অপেক্ষা করো একটু। আমরা এতটুকু ক্লিয়ার, আমরা টাইম ম্যানেজমেন্টটা কি ক্লিয়ার? আজকে ক্লাসে আমি বলছিলাম টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, সৃজনশীলের প্যাটার্ন বা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। ক্লিয়ার? ডান? বুঝতে পেরেছি? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো। আচ্ছা, সো আমরা তাহলে একদম সিম্পলি যদি মনে রাখি, সৃজনশীল প্রশ্নে যত নম্বরের প্রশ্ন তত প্যারায় আমার উত্তর করতে হবে। অর্থাৎ যদি গ নম্বর প্রশ্ন হয়, সরি, যদি খ নম্বর প্রশ্ন হয়, পূর্ণমান 2, কয় প্যারায় লিখবো? 2 প্যারায়। যদি ঘ নম্বর প্রশ্ন হয়, ঘ 4 নাম্বার, তাহলে পূর্ণমান কত? পূর্ণমান হচ্ছে 4, তাহলে লিখবো কয় প্যারায়? লিখবো হচ্ছে 4 প্যারায়। এইভাবে করে আমরা সবসময় মনে রাখবো। সৃজনশীলের থাম্ব রুল বা গ্রাউন্ড রুল হচ্ছে, যেটা তোমাকে জানতেই হবে, পারতেই হবে, ইমপ্লিমেন্ট করতেই হবে ভালো নম্বর পাওয়ার জন্য, দ্যাট ইজ যত প্যারায় যত নম্বরের প্রশ্ন তত প্যারায় উত্তর। অর্থাৎ ক 1 প্যারা, খ 2 প্যারা, গ 3 প্যারা, ঘ 4 প্যারা। কেন? কারণ ক এর পূর্ণমান 1, খ এর পূর্ণমান 2, গ এর পূর্ণমান 3 এবং ঘ এর পূর্ণমান 4। এইভাবে করে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? ভাইয়া প্যারাগুলো কি পয়েন্ট দিয়ে লিখতে হবে কিনা? অ্যাবসলিউটলি নট। প্যারায় কোনো পয়েন্টারের নাম লিখতে হবে না। এটা একটা সৃজনশীল প্রশ্ন, এটা কোনো রচনা না যে সূচনা, ভূমিকা, উপসংহার, হ্যাঁ, মানব কল্যাণে বিজ্ঞানের 5টি দিক, এইভাবে পয়েন্টারের নাম লিখতে হয় না। এটা রচনা না, এটা সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে? ওকে, প্যারাগুলো না নাফিসা পয়েন্ট দিয়ে লিখবো না আমরা। তারপরে এবার দেখি পরের স্লাইডে যদি যাই, তারপরে এরপরে দেখো আমাদেরকে অলরেডি যেটা নিয়ে কথা বলেছি, আমাদেরকে 2টা ধাপে পরীক্ষাটা দিতে হয়। এই যে আমাদের সৃজনশীল পরীক্ষাটা, বাংলা প্রথম পত্র পরীক্ষাটা, এটা 2টা ধাপে দিতে হয়। ফার্স্ট ফেজে আমাদেরকে ওএমআর শিট দেওয়া হয়, এমসিকিউ দেওয়া হয়। এমসিকিউ কয়টা দেওয়া হয়? দেওয়া হচ্ছে 30টা। 30টা এমসিকিউ আমাকে অ্যান্সার করতে হবে এবং 30টার জন্য 30 মিনিট সময় পাবো। অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টিভের জন্য আমি গড়ে 1 মিনিট করে সময় পাবো। গড়ে 1 মিনিট করে প্রত্যেকটা অবজেক্টিভের জন্য পাবো। এটা আমাকে প্রথমে দেওয়া হবে। তুমি পরীক্ষার হলে গেলেই প্রথমে তোমাকে এই ওএমআর শিটটা দেওয়া হবে, এমসিকিউ বা অবজেক্টিভের পার্টটা দেওয়া হবে। এরপরে শুরু হবে তোমার আসল যুদ্ধ, সেটা হচ্ছে সিকিউ এক্সাম। সিকিউতে কি হবে? সেকেন্ড ফেজে তোমাকে সিকিউটা দেওয়া হবে এবং সিকিউর জন্য তোমাকে টোটাল 150 মিনিট দেওয়া হবে, 150 মিনিট, 150 মিনিট দেওয়া হবে। যে 150 মিনিট হয়তো বা তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, যেটা অ্যাকচুয়ালি 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে মোট 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে এবং এক একটা সৃজনশীল প্রশ্ন তুমি 20 থেকে 21 মিনিটের বেশি সময় নিতে পারবা না। 20 থেকে 21 মিনিট সময়ও যদি তুমি নাও, তাহলে কিন্তু তোমার সময় লাগবে হচ্ছে 140 থেকে 147 মিনিট। তার মানে বুঝতেই পারছো খুবই টাই হয়ে যায়। এবং আমার ওই যে খাতা বাঁধার জন্য, সেলাই করার জন্য, ওএমআর শিট ফিল আপ করার জন্য, অ্যাটেন্ডেন্স শিট পূরণ করার জন্য, পানি খাওয়ার জন্য, এদিক ওদিক তাকানোর জন্য, প্রশ্ন পড়ার জন্য, প্রশ্ন বোঝার জন্য, মার্জিন লুজ পেজ নিলে সেটার মার্জিন করার জন্য তোমার হাতে এক্সট্রা টোটাল 10 মিনিট সময় রাখতেই হবে। এম আই ক্লিয়ার? এক পেজে কত প্যারা লিখবো, এক পেজে কত প্যারা লিখবা, এটা আসলে মূল আলোচ্য বিষয় না। এক পেজে স্ট্যান্ডার্ড হচ্ছে, এক একটা পেজে স্ট্যান্ডার্ড হচ্ছে 10 থেকে 12টা লাইন লেখা। 10 থেকে 12টা লাইন লেখা এক একটা প্যারায়, 10 থেকে, সরি, এক একটা পেজে, এক একটা পৃষ্ঠায় 10 থেকে 12 করে লাইন লিখতে হবে। অলরাইট, ঠিক আছে। তারপরে যদি একটু দেখি, এইবার খুবই ইম্পর্টেন্ট অংশ, এইটা তোমাদের মনোযোগ দিয়ে দেখতেই হবে। আমরা অনেকেই এইচএসসি পরীক্ষা দিতে পর্যন্ত চলে যাই, কিন্তু আমাদের ডিভিশন অফ কোশ্চেনস আমরা জানি না। তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো যেখান থেকে খুশি সেখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে না। দেখো স্পেসিফিক্যালি কোথা থেকে কয়টা উত্তর করতে হয়। গদ্য থেকে অর্থাৎ গল্প থেকে টোটাল প্রশ্ন আসবে 4টা। খুবই ভালো, উত্তর দিতে হবে অ্যাটলিস্ট ন্যূনতম 2টা উত্তর দিতেই হবে। 2টার কম উত্তর দিলে কিন্তু হবে না, ন্যূনতম 2টা তোমাকে উত্তর করতে হবে। ওকে, তারপরে কবিতা থেকে প্রশ্ন আসবে 3টা, অর্থাৎ একটা কম আসবে এবং ন্যূনতম উত্তর দিতে হবে 2টা। তার মানে বুঝতে পারছো একটা জিনিস, যে গল্প থেকে প্রশ্ন আসবে 4টা,
ন্যূনতম উত্তর করতে হবে 2টা। কবিতা থেকে প্রশ্ন আসবে 3টা, ন্যূনতম উত্তর করতে হবে 2টা। তার মানে গল্প থেকে কবিতার পার্টে কিন্তু উত্তর করাটা অপেক্ষাকৃত কঠিন। কেন কঠিন? কারণ হচ্ছে এখানে তোমার অপশন কম। এইখানে গল্প থেকে তোমার অপশন ছিল 4টা থেকে 2টাকে বাদ দিয়ে দেওয়ার, কিন্তু কবিতা থেকে তুমি জাস্ট একটা প্রশ্ন বাদ দিতে পারবা, শুধুমাত্র একটা প্রশ্ন বাদ দিতে পারবা। এই জন্য প্রত্যেকটা সিলেবাস ভুক্ত কবিতা তোমাকে ভালো মতো পড়তেই হবে, এটার কোনো বিকল্প নাই। এরপরে উপন্যাস থেকে 2টা প্রশ্ন আসবে, লিস্ট একটা উত্তর করতে হবে। নাটক থেকে আবারও একই রকম 2টা প্রশ্ন আসবে, তোমাকে ন্যূনতম একটা উত্তর করতে হবে, ঠিক আছে? তো তার মানে গল্প থেকে 2টা, কবিতা থেকে ন্যূনতম 2টা, নাটক থেকে ন্যূনতম একটা, তারপর হচ্ছে উপন্যাস থেকে ন্যূনতম একটা। টোটাল কয়টা হলো? 2 2 4 5 6, 6টা হলো। তার মানে তোমাকে টোটাল সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে কয়টা? 5 আর 2 7টা। তো এই যে 7টা উত্তর করতে হবে, তার মধ্যে থেকে তুমি কয়টা উত্তর করলা? তুমি ন্যূনতমটা, জাস্ট যেটা তোমার গাইডলাইন দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে, সেটা ফলো করে তুমি টোটাল 6টা প্রশ্ন অলরেডি অ্যান্সার করে ফেললা। এরপরে গদ্য, পদ্য, উপন্যাস বা নাটক যে কোনো আরেকটা অ্যাডিশনাল প্রশ্ন যদি তুমি অ্যান্সার করো, তাহলে 6 যোগ 1 টোটাল 7টা প্রশ্ন উত্তর হয়ে গেল। খুব সিম্পল। এক লাইনে কয়টা শব্দ লিখবে? এক লাইনে কয়টা শব্দ আসলে লেখা যায়? মনে হয় 5 থেকে 7টা শব্দ মোটামুটি লেখা যায়। এটা আসলে বলা যায় না, কারণ যদি তুমি বড় বড় শব্দ ব্যবহার করো, মনে করো আমি শব্দ ব্যবহার করলাম কিং কর্তব্য বিমূঢ় ভার্সেস আমি শব্দ ব্যবহার করলাম সে, তুমিও, আমি। তো একই জায়গায় কিং কর্তব্য বিমূঢ় লিখতে যতটুকু জায়গা লাগবে, সে, তুমিও, আমি লিখতে ততটুকু জায়গা লাগবে। এখন সে, তুমিও, আমি লিখতে 3টা শব্দ, আর কিং কর্তব্য বিমূঢ় একটা শব্দ। সো আসলে একটা লাইনের মধ্যে কয়টা শব্দ লিখতে হয় এরকম কোনো স্পেসিফিক রুল আসলে নাই। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? নাফিদা বলছে ভাই আমাদের নাটক উপন্যাস নাই, তুমি এইচএসসি পরীক্ষা দিবা না? এইচএসসি পরীক্ষা নাই? এটা কি ধরনের কথা? আছে আছে, অপেক্ষা করো, দিবে দিবে। ওকে, রেকর্ড ক্লাসে এটা থাকবে, ঠিক আছে। তার মানে মোট 11টা প্রশ্ন থেকে আমাকে উত্তর করতে হবে 7টা। মোট 11টা প্রশ্ন থেকে আমাকে উত্তর করতে হবে 7টা, ঠিক আছে? ফাইন, বুঝলাম। এইবার চলো তাহলে আমরা চলে যাই জ্ঞানমূলক প্রশ্নের আলোচনায়। জ্ঞানমূলক প্রশ্ন কেমন হতে পারে? জ্ঞানমূলক প্রশ্নে, ঠিক আছে, জ্ঞানমূলক প্রশ্ন কেমন হতে পারে? জ্ঞানমূলক প্রশ্নে এই অংশের উত্তর সবচেয়ে ছোট হবে এবং এই প্রশ্নের উত্তর জাস্ট একটা বাক্যের মধ্যে শেষ করতে হবে। যদি সময় না থাকে, মনে করো তোমার টোটাল 20 মিনিট সময় বাকি, তোমার 2টা সৃজনশীল প্রশ্ন লেখা বাকি, অর্থাৎ মনে করো তোমার 6 নাম্বার আর 7 নাম্বার 2টা সৃজনশীল লেখা বাকি, মাত্র 20 মিনিট সময় আছে। তখন তুমি কি করবা জানো? তখন তোমার জায়গায় আমি থাকলে করতাম কি, এই যে উত্তরটা, কয়ের যে উত্তরটা, এটা জাস্ট একটা শব্দে লিখে দিতাম। সাধারণত 1 মিনিট সময়টার জন্য পাওয়া যায় ক নাম্বারের জন্য, এবং ক নাম্বারের 1 মিনিটে একটা বাক্য লিখতে হয়, একটা বাক্য লিখতে হয়, বুঝতে পেরেছো? বাট ঘটনা হচ্ছে যে তোমার যদি হাতে একদমই সময় না থাকে, তাহলে তুমি জাস্ট শব্দটা লিখে দিতে পারো, জাস্ট উত্তরটা লিখে দিতে পারো। আসছি বাবা, গ আর ঘ কতটুকু লিখতে হবে সবই বলবো, দেখো স্লাইডে সবকিছু আছে। এতটুকু ক্লিয়ার? ক ক্লিয়ার আমাদের কাছে? আব্দুল জলিল বলছে ভাইয়া আমার তো 1 পৃষ্ঠায় 14 থেকে 15 লাইন হয়ে যাচ্ছে, তুমি লাইনগুলোর মধ্যে আরেকটু গ্যাপ দাও, আর হচ্ছে মার্জিনটা আরেকটু বড় করে দাও। মার্জিনটা আরেকটু বড় করে দিলে তোমার একটা পেজের মধ্যে 12 লাইনের মধ্যে মতো লেখাটাই স্ট্যান্ডার্ড, বাট 14-15 লাইনও ওকে, 14-15 লাইন হয়ে গেলেও কোনো তেমন সমস্যা নাই। কোর্সে কিভাবে ভর্তি হবে? আচ্ছা, যারা 10 মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে ভর্তি হতে কোনো প্রবলেম ফেস করো কোর্সে, তারা হচ্ছে 16910, আবার বলবো 16910। আচ্ছা লিখে দেই, এই নম্বরে কল করবা, 16910 নম্বরে কল দিয়ে বলবা ফারহান ভাইয়া বলেছে যে আমাকে এইচএসসি 26 এর বাংলা ব্যাচে ভর্তি করিয়ে দিতে, তোমাকে ভর্তি করিয়ে দেওয়া হবে। অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা জ্ঞানমূলকটা কিন্তু বুঝেই ফেললাম। এইবার আসো আমাদের পরের আলোচনা, সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নে আমরা মোটামুটি 4 মিনিটের মতো সময় নিতে পারবো। অনুধাবনমূলক প্রশ্নে আমরা মোটামুটি 4 মিনিটের মতো সময় নিতে পারবো। এখন এই 4 মিনিটে আমরা কি কি করব? প্রথমত বলতো অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নে কয়টা প্যারা লিখতে হয় বলতো দেখি? অনুধাবনমূলক প্রশ্নে কয়টা প্যারা লিখতে হয়? রেকর্ড কোথায় পাবা? আমি ক্লাসের পরে আমাদের যে এইচএসসি 26 ফ্রি এ প্লাস প্রিপারেশন গ্রুপটা আছে, এই গ্রুপে তোমাদেরকে বলে দিব যে আজকে ক্লাসের স্লাইড কোথায় পাবা, ক্লাসের রেকর্ডটা কোথায় পাবা। হ্যাঁ, ঠিক আছে।
হ্যাঁ, রেকর্ডেড থাকবে, আমাদের সব ক্লাসই রেকর্ডেড থাকে, রেকর্ড নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। বাট যারা লাইভে আছো লাইভটা একটু বোঝার চেষ্টা করো লাইভে, কারণ প্রশ্নের উত্তরগুলো সাথে সাথে দিয়ে দিতে পারবো, রেকর্ডেডে তো হয়তো বা প্রশ্নের উত্তর কমেন্টে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে আমার দুইটা প্যারায় উত্তর করতে হবে। এখন দুইটা প্যারায় উত্তর করব কতটুকু জানো? এইটা মনে করো যদি একটা পৃষ্ঠা হয়, এটা যদি একটা পৃষ্ঠা হয়, এইখানে আমি লিখবো ক, এইখান থেকে লেখা শুরু করবো আমি খ, তারপর এইখানে মনে করো প্রথমে একটা লাইন, এখানে যে দুইটা প্যারা না, এখানে প্রথম প্যারায় আমি এক বাক্য লিখবো ইন জেনারেল, দ্বিতীয় প্যারায় আমি 3 থেকে 5 বাক্য লিখবো, দ্বিতীয় প্যারায় আমি 3 থেকে 5 বাক্য লিখবো। ক্লিয়ার? অনুধাবনমূলক প্রশ্নের এই ব্যাপারটা কি আমি ক্লিয়ার? বুঝতে পেরেছি? আর অনুধাবনমূলক প্রশ্ন সবসময় বই থেকে আসে, অনুধাবনমূলক প্রশ্নে উদ্দীপক আনাই যাবে না, অনুধাবনমূলক প্রশ্নে উদ্দীপক আনাই যাবে না। অনুধাবনমূলক প্রশ্নে একদম সরাসরি কোত্থেকে লিখতে হবে, বইয়ের কোনো বিকল্প নাই। খ মানেই বা যে কোনো প্রশ্নের দ্বিতীয় প্যারা মানেই হচ্ছে, যে কোনো প্রশ্নের দ্বিতীয় প্যারা মানেই হচ্ছে বই থেকে লিখতে হবে, এটা বাইরে থেকে কোনো কিছু আনাই যাবে না। ক্লিয়ার? ওকে, ক্লাস রেকর্ড দেওয়া হবে রে বাবা, মিস লামিয়া সুলতানা দিব ক্লাস রেকর্ড দিব। সো আমরা এটাও বুঝে ফেললাম অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখতে হয়। এইবার আমরা একটু দেখি যে আমাদের গ নাম্বারটা কিভাবে লিখতে হয়। গ নাম্বারের পূর্ণমান 3, দ্যাট মিন্স গ নাম্বার 3 প্যারায় লিখতে হয়। তো গ নাম্বারের প্রশ্ন আসে কিরকম আমি যদি একটু বলি, গ নাম্বারে এগুলো তোমরা বাসায় পড়বা, ক্লাসের স্লাইডটা কিভাবে পাবা আমি দিয়ে দিব, আমাদের যে এইচএসসি 26 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটা আছে ওই গ্রুপে আমি পোস্ট করে দিব যে আজকে ক্লাসের রেকর্ড কিভাবে পাবা এবং আজকে ক্লাসের স্লাইডটা কিভাবে পাবা। সো এখন একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনো, স্লাইডটা তোমরা ক্লাসের পরেও দেখতে পারবা প্রপারলি। গ নাম্বারে হয় কি, তোমাকে একটা সৃজনশীল প্রশ্নের গ নাম্বারে তোমাকে লিখতে হবে অমুকের সাথে তমুকের কি সাদৃশ্য। ঠিক আছে, দুই ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে মনে করো অনুপম, আমাদের প্রিয় অনুপম এর সাথে উদ্দীপকের, মনে করো উদ্দীপকের ফর্সে রহিমার সাদৃশ্য কোথায়, এটা একটা প্রশ্ন হতে পারে। সাদৃশ্য কোথায়, এটা এক ধরনের প্রশ্ন হতে পারে। আর আরেকটা প্রশ্ন হতে পারে, এটা কিন্তু গ এর কথা বলছি, গ, এটা একটা ধরনের প্রশ্ন হতে পারে অনুপমের সাথে রহিমার সাদৃশ্য কোথায়। আরেকটা হতে পারে যে রহিমা যে উদ্দীপকের চরিত্র, রহিমার সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে। এই দুই রকম প্রশ্ন হতে পারে, বুঝছি? গ নাম্বারে দুই রকমের প্রশ্ন হতে পারে, এর বাইরে প্রশ্ন করার সম্ভাবনা খুবই কম। এখন তোমার কাজ কি, প্রথম প্যারায় তুমি জাস্ট লিখবা অনুপমের সাথে রহিমার সাদৃশ্য, মনে করো দুইজনই পরনির্ভরশীল, লিখলা অনুপমের সাথে রহিমার সাদৃশ্য হচ্ছে দুজনই পরনির্ভরশীল, জাস্ট একটা শব্দই লিখবা, মানে পরনির্ভরশীল, মেরুদণ্ডহীন, অমেরুদণ্ডী প্রাণী, অনেকগুলা টার্ম লেখার দরকার নেই, জাস্ট একটা টার্ম লিখবা। প্রথম প্যারায় তোমাকে স্পেসিফিক একটা টার্ম লিখতে হবে, স্পেসিফিক একটা টার্ম। স্পেসিফিক টার্ম মানে কি, তুমি চাইলে লিখতে পারবা না যে অনুপমের সাথে রহিমার চরিত্রের সাদৃশ্য অপরিসীম, তুমি চাইলে লিখতে পারবা না যে অনুপমের সাথে রহিমার চরিত্রের অনেক মিল আছে, তুমি চাইলে লিখতে পারবা না যে অনুপম রহিমার এই চরিত্রের প্রতিফলন, এটা লিখতে পারবা না, তোমাকে স্পেসিফিক্যালি লিখতে হবে অনুপমের সাথে রহিমার চরিত্রের অমুক দিকটির পরনির্ভরশীলতা হতে পারে কিংবা সুশিক্ষার দিকটি হতে পারে, যে কোনো একটা দিকের সাদৃশ্য আছে। এইভাবে তোমাকে স্পেসিফিক ভাবে লিখতে হবে প্রথম প্যারায়। দ্বিতীয় প্যারায় তোমার কাজ হলো কি জানো, তুমি যে টার্মটা বলেছো, যে টার্মটার কথা বলেছো, এই টার্মটাকে জাস্ট বইতে কিভাবে আছে বই এক্সপ্লেইন করো। দ্বিতীয় প্যারা মানে বই এক্সপ্লেইন করো, বুঝছি? তৃতীয় প্যারার কাজ কি, তৃতীয় প্যারার কাজ হচ্ছে তুমি উদ্দীপকে আমি কার ব্যাপারে কথা বলছিলাম, রহিমার ব্যাপারে কথা বলছিলাম, এই রহিমার ব্যাপারে কথা বলে উদ্দীপকে এই রহিমার যেই জিনিসটা তুমি এক্সপ্লেইন করলা, রহিমার ব্যাপারে দুইটা বাক্য লিখো, রহিমা 2 বাক্য, আর তোমার অনুপম আরো 2টা বাক্য।
অনুপম আরো দুইটা বাক্য, এইরকম দুইটা বাক্য লিখে তোমাকে সেটেল করতে হবে। অর্থাৎ গ নম্বর প্রশ্ন লেখার জন্য সর্বোচ্চ তুমি 6 থেকে 7 মিনিট সময় পাবা, এবং এই 6 থেকে 7 মিনিটের মধ্যে তুমি সর্বোচ্চ 1 থেকে 1.5 পৃষ্ঠা সর্বোচ্চ লিখতে পারবা ফর গ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এইটা যদি তুমি লিখো 3 প্যারায়, প্রথম প্যারায় জাস্ট এটা লিখো, প্রথম প্যারা কিন্তু একটা বাক্য, ইভেন্চুয়ালি এখানে প্রথম প্যারা কিন্তু 3, 4, 5 বাক্য না, প্রথম প্যারা একটা বাক্য, দ্বিতীয় প্যারায় পুরোপুরি বই লিখো, তৃতীয় প্যারায় বই আর উদ্দীপক দুইটা মিলিয়ে লেখো, তুমি এখানে 3-এ 3 পাবা। বিলিভ মি অর নট, 3-এ 3 পাবা। ক্লিয়ার হলে এবার লিখে ফেলো ক্লিয়ার। তারপর আমরা চলে যাব আমাদের লাস্ট কোশ্চেনে, ঘতে চলে যাব। ঘতে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, সাহিত্য খেলা দেখেছি রাইফা, আমরা এই সাহিত্য খেলা নিয়ে কিভাবে সাহিত্য খেলা পড়ানো যায় আমি ফার্সিমের সাথে কথা বলবো। ওকে, এই লেখাগুলো আছে, এই লেখাগুলো ক্লাসের স্লাইডেও পাবা, সমস্যা নেই। এখন বোঝানোর জন্য লিখেছি, বাট ক্লাসের স্লাইডেও পাবা। ক্লিয়ার? এসএস নিতে চাও? ওরে বাবা, এই হাতে লেখা বুঝবা? এসএস নিলে বুঝবা এই হাতে লেখা? ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তারপরে দেখি আমাদের উচ্চতর। এইখানে কিন্তু সবকিছু লেখা আছে অলরেডি। দেখো যে দ্বিতীয় প্যারায় মূল ভাব লিখতে হবে, এই অংশে কখনোই উদ্দীপকের বিষয়বস্তু সরাসরি তুলে আনা উচিত না, সবকিছু লেখা আছে বাবা। তোমরা না মানে ভাবছো যে আমি যেটা বোর্ডে লিখছি বা মুখে বলছি এটা স্লাইডে নাই, এরকম না, স্লাইডে সবকিছু আছে, এটা নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নাই। সময় কতটুকু সেটাও ইভেন বলে দেওয়া আছে, 6 থেকে 7 মিনিটের মধ্যে লিখে ফেলবা। আচ্ছা, তারপরে এইবার দেখি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নেও 4-এ 4 পাওয়া পসিবল। কিভাবে লিখতে হয়, 4-এ 4 পাওয়ার জন্য কি করতে হয়, এটা নিয়ে যদি একটু আলাপ করি। 4-এ 4 পাওয়ার জন্য কি করতে হয়? উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে 4টা প্যারা, যেহেতু পূর্ণমান 4 কয়টা প্যারা? 4 প্যারা। আচ্ছা, 4টা প্যারা 4 প্যারা লিখবো। প্রথম প্যারাটা কেমন হবে? আমি যদি একটু প্রশ্নে চলে যাই, প্রথম প্যারাটা আমি যদি একটু প্রশ্নে চলে যাই, যে একটা প্রশ্ন দেখাই, দেখো অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী লাবণীরা অপমানের শিকার হয়। এটা কিন্তু একটা কোটেশন। এটা কি? এটা হচ্ছে একটা কোটেশন। এই কোটেশনটা যখন দেওয়া হবে তুমি করবা কি, এই কোটেশনটা ফার্স্টে তুলবা। প্রথম প্যারা তোমাকে এই যে কোটেশনটা তুলতে হবে, কোটটা তুমি তুলবা, তুলে এখানে একটা হাইফেন দিবা, হাইফেন দিয়ে তুমি লিখবা সম্পূর্ণ সত্য। ডিসিশনটা লিখতে হয় আর কি, মূলত এই উক্তিটি সম্পূর্ণ সত্য। আরো কিছু ডিসিশন আছে, অথবা সম্পূর্ণ মিথ্যা। বেশিরভাগ সময় সত্যই হয়, কারণ মানে যেটা বলে সেটাই আসলে রিফ্লেক্ট করে। অথবা আরেকটা অপশন আছে যেটা আমি কখনোই বোর্ডে আসতে দেখি নাই, সেটা হচ্ছে আংশিক সত্য। বাট আমাদের ওই যে মাস্টার ট্রেনাররা যখন আমাদেরকে শিখিয়েছিলেন তখন তারা দেখিয়েছিলেন যে প্রশ্নে এরকম আংশিক সত্য আসারও সম্ভাবনা থাকতে পারে। যেমন মনে করো যে কিছু ফিচার মিলছে, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য মিলছে, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য মিলছে না, তখন তুমি কিন্তু সম্পূর্ণ সত্য বলতে পারবে না, সম্পূর্ণ মিথ্যা বলতে পারবে না, তখন তোমাকে পার্শিয়ালি ট্রু বা আংশিক সত্য বলতে হবে। বাট এই ধরনের প্রশ্ন এইচএসসি তে আসে না, জাস্ট একটা কোশ্চেনের প্যাটার্নে আছে, বাট এটা আসে না। দ্বিতীয় প্যারা খুবই সহজ, দ্বিতীয় প্যারায় জাস্ট বই লিখবা। তৃতীয় প্যারা আরো সহজ, নিজের ভাষায় উদ্দীপক লিখবা, নিজের ভাষায় উদ্দীপক লিখবা। ঠিক আছে, নিজের ভাষায় উদ্দীপক লিখবা। চতুর্থ প্যারায় গিয়ে তোমার একটু কাজ আছে। এইবার চতুর্থ প্যারায় তোমার একটু কাজ আছে। বই থেকে এতক্ষণ যা লিখেছিল, বই থেকে 2টা বাক্য, উদ্দীপক থেকে 2টা বাক্য প্লাস লিখবা অতএব এই কোটেশনটা আবার দিবা। শুরুতে যে কোটেশনটা দিয়েছিলা এই কোডটা আবার দিবা, হাইফেন দিবা, যে ডিসিশনটা লিখেছিলা সেটাই লিখো, আবার লিখো। মনে করো সম্পূর্ণ সত্য, বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে এটা সম্পূর্ণ সত্যই হয় আর কি, সম্পূর্ণ সত্য। দ্যাটস ইট, হয়ে গেল। খুবই সহজ, আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় ঘ নাম্বার। প্রথমে কোডটা লিখবা, একটা হাইফেন দিবা, বেশিরভাগ ক্ষেত্রে
90% কেসে এটা সম্পূর্ণ সত্যই হবে, লিখে ফেলবা সম্পূর্ণ সত্য। দ্বিতীয় প্যারায় তুমি যে লাইনটা লিখেছিলা, মানে মনে করো অনুপম সম্পর্কে কিছু একটা বলা হয়েছিল হয়তো, বা এই কোটেশনটাতে এই উক্তিটার মধ্যে অনুপম সম্পর্কে মনে হয় কিছু একটা বলা হয়েছিল, তখন তুমি অনুপম সম্পর্কে বইতে এই বাক্যকে সমর্থন করে এরকম যা আছে সেটা লিখবে একদম বই থেকে। দ্বিতীয় প্যারায় বইয়ের সাথে উদ্দীপককে মিলাবা না, দ্বিতীয় প্যারা মানে বই থেকে লিখবা। দ্বিতীয় প্যারা কয়টা প্রশ্ন আছে বলতো? খ নাম্বারে আছে, গ নাম্বারে আছে, ঘ নাম্বারে আছে। তিনটা প্রশ্নেই দ্বিতীয় প্যারা মানেই হচ্ছে বই। তিনটা প্রশ্নেই দ্বিতীয় প্যারা মানেই হচ্ছে বই। দ্বিতীয় প্যারার সাথে কখনোই কোনো কিছু মিলাবা না, কখনোই কোনো কিছু মিলাবা না। দ্বিতীয় প্যারা মানেই বই বই বই। তৃতীয় প্যারা মানে কি? তৃতীয় প্যারা মানে হচ্ছে উদ্দীপক। তৃতীয় প্যারা মানে কি? তৃতীয় প্যারা মানে হচ্ছে উদ্দীপক। সরাসরি তুমি উদ্দীপক থেকে নিজের ভাষায় লিখবা। হুবহু উদ্দীপক তুলবা না, হুবহু উদ্দীপক লিখলে নম্বর সিগনিফিকেন্টলি কমে যায়। উদ্দীপককে নিজের ভাষায় লিখবা, যেটা তোমার এই কোটেশনটাকে সাপোর্ট করে। এই কোটেশন এবং এই কোটেশনের পরে যে ডিসিশনটা তুমি দিয়েছো সেই ডিসিশনটাকে সাপোর্ট করে এরকম কথা তোমাকে লিখতে হবে তৃতীয় প্যারায়। তৃতীয় প্যারা মানেই উদ্দীপক উদ্দীপক উদ্দীপক। চতুর্থ প্যারা মানে হচ্ছে এই যে এখানে বই থেকে যেটা লিখেছিলাম, এখানে দুইটা বাক্য বা উদ্দীপক থেকে এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য বেসিক্যালি কি? এই দুইটা বাক্য হচ্ছে তোমার উদ্দীপক আর বইয়ের সামারি। উদ্দীপক আর বইয়ের সামারি। ক্লিয়ার? ফাইনালি তুমি লিখে দাও অতএব এখানে যেটা বলা হয়েছিল সেটি সম্পূর্ণ সত্য। এই দুইটা যেন বাবা ম্যাচ করে। এই দুইটা যদি ম্যাচ না করে, এই দুইটা যদি ম্যাচ না করে, শূন্য পাবা শূন্য, চারে পাবা শূন্য। তো এই দুইটা সেম সেম হইতে হবে। ক্লিয়ার? আর প্রত্যেকটা লাইনে এই যে এখানে যখন বই থেকে লিখছো, এখানে যখন উদ্দীপক থেকে লিখছো, এখানে যখন বই আর উদ্দীপক দুইটাই মিলিয়ে লিখছো, সব সময় ট্রাই করতে হবে যাতে করে তুমি রিফ্লেক্ট করতে পারো, মানে তোমার ডিসিশনটাকে সাপোর্ট করে। যাতে কখনো কোনো বিতর্ক দেখেছো? বিতর্কে একটা প্রথম পার্ট হচ্ছে অ্যাজারশন, মানে হচ্ছে যুক্তিটার নাম বলে যে মাননীয় স্পিকার দিস ইজ মাই আর্গুমেন্ট, এটা আমার যুক্তি। এরপরে ওই যুক্তিটা কেন ভ্যালিড, এটা কেন জাস্টিফাই করা যায়, এটার পক্ষে সপক্ষে আরো কথা বলতে থাকে। সো আমরা ফার্স্টে যুক্তিটা দিয়ে দিচ্ছি, অ্যাজারশনটা দিয়ে দিচ্ছি, এন্ড অল অফ দিস আর আওয়ার আর্গুমেন্টস। আমরা আস্তে আস্তে করে এই ডিসিশনটাকে সাপোর্ট করছি। সৃজনশীল, ঠিক আছে? ক্লিয়ার? এইটার কি স্ক্রিনশট কেউ নিতে চাও? নিতে চাইলে নাও স্ক্রিনশট। হ্যাঁ, মারিয়াম সুলতানা বলছে সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ, এটাও বলতে পারো, চলবে, অসুবিধা নাই। সব সাবজেক্টে এভাবে উত্তর করা যায় না আকাশ, এভাবে উত্তর করতে হয় শুধুমাত্র বাংলাতেই, সব সাবজেক্টে এভাবে উত্তর করা যায় না। ক্লিয়ার? ওকে। এখন এইখানে ক্লাসের স্লাইডে তোমাদের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, এটা তোমরা ক্লাসের পরে সলভ করবা। প্রশ্ন কেমন হয়? শম্ভুনাথ শেখরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন? তিনি হচ্ছে এক জোড়া ইয়ারিং পরখ করতে দিয়েছিলেন। বুঝছো? খুবই স্পেসিফিক প্রশ্নের উত্তর। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? তার মানে বুঝতেই পারছো বইয়ের প্রশ্ন সরাসরি, এখানে কোনো কিন্তু উদ্দীপক আনাই হয় না, বইয়ের প্রশ্ন। গ নম্বরে যদি দেখো তুমি, গ নম্বরে যদি দেখো অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য, এইটা ইউজুয়ালি দেয় না। এটা হচ্ছে মানে পার্থক্য কি রয়েছে, দুইটা ক্যারেক্টারের কথা বলা আছে। একটা হচ্ছে অনুপম, এটা আসছে বই থেকে, আর তোমার পারভেজ এটা এসেছে উদ্দীপক বা স্টেম থেকে। ক্লিয়ার? তারপরে ঘ নম্বরে যদি দেখো, আমরা যদি ঘয়ের ক্ষেত্রে চলে যাই, ঘয়ের ক্ষেত্রে যদি চলে যাই, দেখো এখানে একটা কোটেশন, এই কোটেশনটাকে তোমার জাস্টিফাই করতে হবে। সো এটার মধ্যে কিন্তু বইও আছে প্লাস এটার মধ্যে উদ্দীপক বা স্টেমও আছে, দুইটাকেই তোমার সমান তালে জাস্টিফাই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা ফাইনালি একটা জিনিস একটু দেখতে চাই, সেটা হচ্ছে যে সবগুলো প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, ক্লাসের স্লাইডে পাবা। এইবার একটু তুমি দেখো যে যখন তুমি তোমার পরীক্ষার খাতায় যখন লিখবা, পরীক্ষার খাতায় এটা কেমন দেখাবে। এখান থেকে ছোট ছোট করে লেখা বোঝার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে এটা দিয়েছি যাতে করে তোমরা বুঝো যে প্রশ্নটাকে কিভাবে পরীক্ষার খাতায় পোর্ট্রে করতে হয়, এটা যাতে তুমি বুঝতে পারো। ওকে, সো এইটা তোমার মার্জিন, দেখেছো মার্জিন এরকম দুই পাশে মার্জিন করার দরকার নাই, মানে মানে মনে করো এই পাশে বা হচ্ছে এই পাশে, এখানে মার্জিন করার দরকার নেই, বাট এতটুকু জায়গা আমরা এমনিতে গ্যাপ রেখে লিখি আর কি। দেখো ক নাম্বারটা তুমি একদম পৃষ্ঠার শুরুতে লিখবা, এখানে এক বাক্যে এটা হয়ে যাবে। খ নাম্বারটা দুই প্যারায় লিখবা এবং এটা কিন্তু হাফ পেজ জায়গা তোমার নিয়ে নিবে, মোটামুটি হাফ পেজ জায়গা এখানে তোমার গেল। এরপরে দেখো এখানে আরেকটু গ্যাপ দিয়ে লিখতে পারলে তোমাদের জন্য ভালো হতো, সেটা হচ্ছে যে এইখানে তোমার প্রথম প্যারাটা আছে, তারপরে এইখানে তোমার দ্বিতীয় প্যারাটা আছে, আর এইখানে তোমার তৃতীয় প্যারাটা আছে।
এইভাবে করে তোমার গ নম্বরটা লিখতে হবে। দেখো এটা গ নম্বর কতটুকুতে লেখা হয়েছে, গ নম্বর লেখা হচ্ছে 1 পৃষ্ঠায়। আমি প্যারাটা ক্লাসের পরে স্লাইডটা আরেকটু ঠিক করে দিব, সো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এইভাবে লিখতে হবে। গ নম্বর কতটুকুতে লিখতে হবে, গ নম্বর লিখতে হবে 1 পৃষ্ঠায়, সর্বনিম্ন 1 পৃষ্ঠায়, 1 থেকে 1.5 পৃষ্ঠা, সর্বোচ্চ 1.5 আর সর্বনিম্ন 1 পৃষ্ঠায় তোমাকে এটা লিখতে হবে। ঘ নম্বর যদি দেখি, এই যে এটা আমার প্রথম প্যারা, এইটা আমার দ্বিতীয় প্যারা, এইটা আমার তৃতীয় প্যারা, আর এইটা হচ্ছে আমার চতুর্থ প্যারা। এইভাবে মাত্র 1.5 পৃষ্ঠার মধ্যে লেখা সম্ভব। এই 1.5 পৃষ্ঠার মধ্যে মানে 1.5 পৃষ্ঠা যদি কম হয় তাহলে কিন্তু নম্বর কমে যেতে পারে, আর 2 পৃষ্ঠা যদি বেশি হয় তার মানে তুমি এতটুকু পর্যন্ত লিখো, দ্যাট ইজ ওকে। কিন্তু 2 পৃষ্ঠার বেশি যদি একটা ঘ নম্বর হয়ে যায়, দ্যাট মিনস অন্য কোনো একটা সৃজনশীল প্রশ্নে তুমি অপেক্ষাকৃত কম সময় দিতে পারছো, দ্যাট মিনস তুমি ওই সৃজনশীল প্রশ্নটা কম লিখতে পারছো। এই কারণে খুবই কেয়ারফুল থাকতে হবে যাতে করে কখনোই এইভাবে মিস না যায়। সো আজকের ক্লাস থেকে আমরা যা যা কিছু শিখলাম, আজকের ক্লাস থেকে আমরা যা যা কিছু শিখলাম, এই ক্লাসের উপর একটা এক্সাম অলরেডি লিস্ট করা আছে, এটা হাইপার লিংক করা আছে। তুমি যদি ক্লিক করো ক্লাসের স্লাইডটা বা পিডিএফটা পেয়ে গেলে তাহলে কিন্তু তুমি সরাসরি এক্সামটাতে দিয়ে দিতে পারবা। আজকের ক্লাসের এক্সামটা কিন্তু সিকিউ নিয়ে না, মানে তোমাকে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে না। একটা সৃজনশীল প্রশ্নে ফর এক্সাম্পল প্রশ্ন আছে যে প্রয়োগমূলক প্রশ্নের পূর্ণমান কত, অথবা মনে করো প্রশ্ন আছে যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কয় পারে উত্তর করতে হয়। এই ধরনের প্রশ্ন মজার মজার সব এমসিকিউ, এগুলো কখনো তোমার আসল পরীক্ষায় আসবে না, কিন্তু আজকের ক্লাসটা তুমি কতটুকু মনোযোগ দিয়ে করেছো, তুমি প্রপারলি বুঝেছো কিনা এটা সম্পর্কে একটা তোমার ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য এই এক্সামটা আমরা তোমাদের জন্য রেডি করেছি এবং লিস্ট করেছি। সো আজকের একটা ক্লাস থেকে কিন্তু আমরা শিখে ফেললাম কিভাবে সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পেতে হয়। যত নম্বরের প্রশ্ন তত পারে আমরা উত্তর করব এবং বাড়তি কিছু লিখবো না। এক্সিলেন্ট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করব না, তাহলেই আমরা 10-এ 10, 70-এ 70 পাবো। ক্লিয়ার? সো যারা যারা আমাদের সাথে পড়ছো অলরেডি পেইড ব্যাচে, তারা তো জানোই আমরা কেমন ক্লাস নেই। আর যারা যারা আজকেই আমার ক্লাস হয়তো বা প্রথমবারের মতো করতে আসলা বা দেখতে আসলা যে আদৌ ফারহান ভাই কি ক্লাস নিতে পারে কিনা, তাদের কাছে আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তাদেরকে আমরা আমাদের পেইড ব্যাচেও চাই নিয়মিত মুখ হিসেবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানি। আমরা আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতে পারি। দেখা হচ্ছে পরবর্তীতে হয়তোবা কোনো পেইড ক্লাসেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।